নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর চারটের চারদিকের শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, একদিনের মধ্যে ফের রাজ্য পুলিশের ডিজি বদল। একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি বদল। রাজ্য পুলিশের নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। বিবেক সহায়ের জায়গায় আনা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। সোমবার রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে আনা হয় এবং তারপর আজকে 24 ঘন্টার মধ্যে ডিজি বদল। রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়কে বসালো নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল কমিশন। রাজ্যের কাছে 3টি নাম চাওয়া হয়েছিল। 3 জনের মধ্যে বিবেককে বসানোর অনুমতি রাজ্যকে দিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার তাকে সরিয়ে ভোটের সময় রাজ্য পুলিশের ডিজি করা হলো সঞ্জয়কে। আবার রাজ্যের ডিজি বদল করে দিল নির্বাচন কমিশন। রাজীবের জায়গায় বিবেকের বদলে সঞ্জয়। সোমবারই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের কাছে 3টি নাম চাওয়া হয়েছিল আর তার মধ্যে থেকে বিবেক সহায়কে ভোটের সময় ডিজি পদে বসানো হয়েছিল। 24 ঘন্টা যেতে না যেতেই আবার ডিজি বদল। রাজ্য পুলিশের ডিজি পদে মঙ্গলবার সঞ্জয় মুখোপাধ্যায়কে বসালো নির্বাচন কমিশন। সোমবারই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে দিয়েছিল রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল বিবেক সহায়কে এবং আজ একদিনে ডিজি বদল সঞ্জয় মুখোপাধ্যায়। বিবেক সহায়ের জায়গায় আনা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। 1989 সালের ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় 31শে মে বিবেক সহায়ের অবসরের দিন, কিন্তু ভোট প্রক্রিয়া চলবে 4 জুন পর্যন্ত। বিবেক সহায়কে অন্তর্বর্তী ডিজি করা হয়। অবসরের বিষয়টি কমিশনের নজরে ছিল না, এমনটাই সূত্রের খবর। বিকেল 5টার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব নিতে নির্দেশ। একদিনের মধ্যে ফের রাজ্য পুলিশের ডিজি বদল। জানিয়ে রাখি আপনাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। রাজ্য পুলিশের নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। সত্যসুন্দর ভট্টাচার্য কমিশনের অফিসের সামনে থেকে সরাসরি রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবো সত্যসুন্দরের সঙ্গে। সত্যসুন্দর, 24 ঘন্টা যেতে না যেতে বিবেক সহায়ের বদলে সঞ্জয় মুখোপাধ্যায়, কেন এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের পেছনে কোন কোন বিষয়গুলো কাজ করছে? সব মিলিয়ে এই এখনো পর্যন্ত কি খবর উঠে আসছে? একেবারেই তাই। দেখো, 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে রাজ্য পুলিশের ডিজিকে বদল করা হলো এবং সেই বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। গতকাল রাজীব কুমারের জায়গায় নিয়ে আসা হয়েছিল বিবেক সহায়কে। সেই জায়গায় গতকাল যখন ঘোষণা করা হলো বিকেল 5টার মধ্যে, তারপর থেকে আজকে সকালে দুপুরের মধ্যেই কিন্তু দেখা গেল যে বিবেক সহায়ের পরিবর্তে কিন্তু সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করা হলো। তাহলে কেন এই 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি পদে নতুন একজনকে নিয়ে আসা হলো? তার কারণ হিসেবে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে কমিশন চাইছে নিরপেক্ষভাবে, অবাধ এবং শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয়। সেই নির্বাচনের লক্ষ্যে এর আগে পূর্বতন যিনি ডিজি ছিলেন অর্থাৎ রাজীব কুমার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বলা যেতে পারে তাকে বদল করে বিবেক সহায়কে আনা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে বিবেক সহায়ের অবসর গ্রহণের দিন আগামী 31শে মে পর্যন্ত, কিন্তু গোটা নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া চলবে 4 জুন পর্যন্ত, অর্থাৎ ভোট গণনার সে দিন পর্যন্ত। ফলে 31শে মে যদি তার অবসর হয়ে থাকে, তাহলে তার পরবর্তী দিনগুলোতে কে দায়িত্ব সামলাবে? এই প্রশ্নটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে বড় প্রশ্ন হিসেবে দাঁড়ায় এবং সেই কারণেই কিন্তু বলা যেতে পারে নতুন করে রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি কমিশনের তরফে যেটা জানা গিয়েছে যে যখন বিবেক সহায়কে আনার সিদ্ধান্ত নেওয়া হলো, তারপর এই বিষয়টা কেন তাহলে ভাবা হলো না? সব ভেবে চিন্তেই তো বিবেক সহায়কে করা হয়েছিল। সে ব্যাপারে কোনো যুক্তি দিতে পারা যাচ্ছে কমিশনের পক্ষ থেকে? দেখো, এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, গতকাল নবান্ন থেকে যে 3টি নাম, যে প্যানেলের 3টি নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়, তাতে 1 নম্বর ছিল বিবেক সহায়, যিনি 1988 সালের আইপিএস এর অফিসার। তার দ্বিতীয় নাম ছিল সঞ্জয় মুখোপাধ্যায়, যিনি 1989 সালের আইপিএস অফিসার, এবং তারপরে তৃতীয় নম্বর নামটি ছিল রাজেশ কুমারের। সেক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে, যেহেতু সিনিয়রিটির হায়ারার্কি অনুযায়ী বিবেক সহায়কেই কিন্তু প্রাথমিকভাবে জাতীয় নির্বাচন কমিশন ডিজি পদে বহাল রাখে।
অর্থাৎ ডিজি পদে তাকে নিযুক্ত করা হয়। কিন্তু পরবর্তী সময়ে তার যে টেনিয়ার, অর্থাৎ যে তার অবসর গ্রহণের দিন যে 31শে মে, সেই বিষয়টি কিন্তু কমিশনের নজরে আসে এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি তার পরিবর্তে সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়, এমনটাই কমিশনের তরফে জানা যাচ্ছে। তার পাশাপাশি যেটা কমিশন মনে করছে যে গোটা নির্বাচন প্রক্রিয়া যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য একজন নিরপেক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তির পুলিশ অফিসার প্রয়োজন এবং সেই নিরিখে সঞ্জয় মুখোপাধ্যায়ের যে একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং তার নিরপেক্ষতা রয়েছে, এমনটাই জাতীয় নির্বাচন কমিশন মনে করেছে এবং সেই সংক্রান্ত রিপোর্ট কমিশনের কাছে গিয়েছে এবং তার ভিত্তিতেই বলা যেতে পারে যে নতুন রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং আজ বিকেল 5টার মধ্যে তাকে এই দায়িত্বভার নিতে হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। অর্থাৎ একদিনের মধ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি বদল, সেক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করছে তার মধ্যে অন্যতম হলো 31শে মে বিবেক সহায়ের অবসরের দিন, কিন্তু ভোট প্রক্রিয়া চলবে 4 জুন পর্যন্ত। বিবেক সহায়কে অন্তর্বর্তী ডিজি করা হয়, অবসরের বিষয়টি কমিশনের নজরে ছিল না, তাই জন্যে এই বদলের সিদ্ধান্ত। বিকেল 5টার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব নিতে নির্দেশ। এবার আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের শান্তনু সেনের সঙ্গে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, পাশাপাশি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, এদের সকলের সঙ্গে আমরা যোগাযোগ করে তাদের প্রতিক্রিয়ায় তারা কি জানিয়েছেন আপনাদের শোনাবো এবার। দেখুন, আমরা দেখলাম 3 বছর না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যাকে ডিজি করা হয়েছিল বিবেক সহায়, আমরা দেখলাম আবার তাকেও নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তাকে সরিয়ে দিল। অর্থাৎ একদিকে নির্বাচন কমিশনের বিজেপির অঙ্গুলি হেলনে চলা, 2 বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণতা, 3 সার্বিকভাবে ভারতবর্ষে একটা নিরপেক্ষ ভোটের বাতাবরণ তৈরি করতে পারবে না নির্বাচন কমিশন, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তাই আমরা আবার বলছি, এই নির্বাচন কমিশনকে রেখে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচনের বাতাবরণ তৈরি করা সম্ভব নয়। তাই অবিলম্বে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়া উচিত। বলতে পারবো না শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে হয়েছে না কার অঙ্গুলি হেলনে হয়েছে। যদি সত্যি সত্যি 31শে মে ডেট অফ রিটায়ারমেন্ট হয় এবং নির্বাচনের ফল প্রকাশ যেহেতু 4 জুন মাসের 3 তারিখে, ফলে স্বাভাবিকভাবেই একটু অসুবিধে সৃষ্টি হওয়ার কথা। কিন্তু আমি বিবেক সহায়কে যথেষ্ট দক্ষ, যোগ্য এবং নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে যথেষ্ট এফিশিয়েন্ট অফিসার হিসাবেই বিশ্বাস করি। সুতরাং নির্বাচন কমিশন বলেছেন, এখন সবটাই নির্বাচন কমিশনের আওতায়, আমার আপনার কিছু বলার নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় এইসব বিরোধীদের হাত দেখতে পায়, বিরোধীদের ভয়ে ভয়ার্থ থাকে। আসলে এটা আচ্ছা বলুন, ডিজিপি কি ভোট করবে? ডিজিপি কি ভোট দিয়ে দেবে? ভোট তো মানুষ দেবে। তো এই বিষয়টাকে এরা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার তাতে তো সাহায্য করা উচিত নির্বাচন কমিশনকে। আমরা বুঝতে পারছি না এই তরজাটা কেন করছেন। প্রথম দিন থেকে নির্বাচন শুরুর সময় থেকেই, মানে নোটিফিকেশন জারির পর থেকেই একটা মানে দৈরথ শুরু করার চেষ্টা, এটাতে শুধুমাত্র লাভ কারোর হয় না, এটা করা উচিত নয়। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরের। এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলের নিশানায় মোদির পরিবার। বিজেপি লোকসভা প্রার্থীদের 50% অপরাধী, 22 জনের মধ্যে 10 জন অপরাধের রেকর্ড আছে। 10 জনের অপরাধের রেকর্ড আছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের, এই পোস্ট তৃণমূলের পক্ষ থেকে। নিশীথ প্রামাণিকের 44টি অপরাধের রেকর্ড, গৌরী শঙ্কর ঘোষের 23টি অপরাধের রেকর্ড, মনোজ টিগ্গা তার 18টি অপরাধের রেকর্ড, খগেন মুর্মুর 16টি অপরাধের রেকর্ড। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমরা এই সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট তৃণমূল করেছে, দেবজ্যোতি তোমার কাছ থেকে এই পোস্ট সম্পর্কে জানতে চাইবো, ঠিক কি বার্তা, কি বিশেষ বার্তা দিতে চায় তৃণমূল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপির কর্মী এবং নেতৃত্ব যারা আছেন তারাই মোদীর পরিবার এবং তাকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে।
এবং সেখানে যে প্রার্থী তালিকা ভারতীয় জনতা পার্টির বেরিয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 10 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে। তাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ পরামানিক তিনি কোচবিহার থেকে লড়াই করছেন, তার বিরুদ্ধে 44টি কেস রয়েছে। মনোজ টিক্কা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতো তার বিরুদ্ধেও ক্রিমিনাল কেস রয়েছে। অর্থাৎ 50% বেশি যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে। অর্থাৎ মোদীর পরিবার বলতে এই ক্রিমিনালদের নিয়েই পরিবার বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করে পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরাই কিন্তু দেবজ্যোতি সব তো বোঝা গেল, কিন্তু ভোটের আগে হঠাৎ এইভাবে রেকর্ড দেওয়ার মানেটা কি? এই সময়টাকে বাঁচা হচ্ছে ইঙ্গিতপূর্ণ তাহলে। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বার্তা সাধারণ মানুষের কাছে দিতে চলেছেন যে মোদী যাদের পরিবার বলছেন সেই পরিবারের রেকর্ড হচ্ছে ক্রিমিনাল রেকর্ড, সেই কথাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে। যেহেতু লোকসভা নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিরুদ্ধে এই পোস্টার তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আপনাদের জানিয়ে রাখি এটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের পক্ষ থেকে, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, কে কোনটি কতগুলি অপরাধ করেছে, অপরাধের রেকর্ড সম্পর্কে তথ্য আপনাদের জানিয়ে রাখি। লকেট চট্টোপাধ্যায় 59টি অপরাধের রেকর্ড তার রয়েছে, এমনটাই পোস্ট তৃণমূলের পক্ষ থেকে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। প্রতিক্রিয়ায় লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন একবার। কারা করেছে এটা? যারা চোর তারাই করেছে। যারা চোর তৃণমূল তারাই আমাদের নামে ক্রিমিনালের কেস করে। আজকে সারা মানুষ দেখে যাচ্ছে, এত বছর ধরে রাজনৈতিক জীবনে আছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, কোনো ওদের মতন কোনো তোলা হয়নি, কোনো দাঙ্গাও করা হয়নি, কোনো সিন্ডিকেট বাজিও করা হয়নি। আমাদের রেকর্ড পুরো স্বচ্ছ আছে মানুষের কাছে। এটা মানুষের কাছেও অস্বচ্ছ, চোর ডাকাত, নিজেরাও চোর ডাকাত। এইসব ভুল ক্রিমিনাল কেস আমরা ধর্ণা দিতে গেছি, আমাদেরকে 420 কেস দিচ্ছে, মার্ডারের কেস দিচ্ছে। আমরা দাঙ্গা বাজাতে যাচ্ছি, কেস দিচ্ছে। আমরা রামনবমী করতে যাচ্ছি, আমাদেরকে কেস দিচ্ছে যে আমরা নাকি রাইট বাজাতে যাচ্ছি। এই ধরনের তো কেস। ক্রিমিনাল তো আসল যারা কেসগুলো করেছে, এরা তো মানে মহা ক্রিমিনাল, সুপার ডুপার ক্রিমিনাল। তৃণমূলের নিশানায় মোদীর পরিবার, জানিয়ে রাখি বিজেপির লোকসভা প্রার্থীদের 50% অপরাধী, এমনটাই পোস্ট করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বলা হয়েছে 22 জনের মধ্যে 10 জন অপরাধের রেকর্ড আছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, ভোটের আগে তাহলে সব মিলিয়ে ঠিক কি বার্তা বহন করছে তৃণমূলের এই পোস্ট? কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে এই প্রচারটাই তারা করতে চাইছেন যে নরেন্দ্র মোদী যাদের পরিবার বলছেন সেই পরিবারের সদস্য, অর্থাৎ যারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের 50% বিরুদ্ধেই কিন্তু ক্রিমিনাল রেকর্ড রয়েছে, এবং কারো ক্ষেত্রে প্রায় 40 থেকে 50টি কেসের অভিযোগও রয়েছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে এই নির্বাচনের আগে প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তাদের প্রার্থী করা হয়েছে যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে। অথচ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিকেই তারা প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করাতে চাইছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রচার যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাদের প্রচার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, তবু তাদের বিরুদ্ধে তাদের প্রার্থী করা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু বিচার করবেন আগামী নির্বাচনে যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের মধ্যে রয়েছে, ক্রিমিনাল কেস যাদের রয়েছে, তাদের ভোট দেবেন কিনা, সেই প্রচার কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই করা হচ্ছে। অর্থাৎ দেবজ্যোতি, প্রচারেরই একটি অঙ্গ হিসেবে এটা মনে করা যেতেই পারে। তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের যে নিশানা মোদী পরিবারে, যেখানে বারবার করে বলা হচ্ছে যে বিজেপির লোকসভা প্রার্থীদের 50% অপরাধী, এবং সেই রেকর্ড তারা দিয়েছেন তাদের মতো করে। আপাতত ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। তৃণমূলের নিশানায় মোদীর পরিবার, জানিয়ে রাখি বিজেপির লোকসভা প্রার্থীদের 50% অপরাধী, 22 জনের মধ্যে 10 জন অপরাধের রেকর্ড রয়েছে তাদের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের।
নিশীথ প্রামাণিকের 44টি অপরাধের রেকর্ড, গৌরী শঙ্কর ঘোষের 23টি অপরাধের রেকর্ড, মনোজ টিগ্গার 18টি অপরাধের রেকর্ড, জ্যোতির্ময় সিং মাহাতোর 13টি অপরাধের রেকর্ড, লকেট চট্টোপাধ্যায়ের 59টি অপরাধের রেকর্ড, শান্তনু ঠাকুরের 38টি অপরাধের রেকর্ড, শ্রীরূপা মিত্র চৌধুরী তার 1টি অপরাধের রেকর্ড। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। লোকসভা নির্বাচনের আগে পোস্ট তৃণমূলের। আমরা কথা বলেছিলাম শান্তনু ঠাকুরের সঙ্গে, এই প্রসঙ্গে তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। যে ওরা ওদের মস্তিষ্ক প্রসূত ভাবে কেস দেওয়াটা, যে ওদের ঠিক আছে পক্সো কেস দেওয়া, ফেন্সিডিল কেস দেওয়া, ঠিক আছে অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া, এগুলো ওদের একটা সহজাত স্বভাব চরিত্র। সেই স্বভাব চরিত্র দিয়ে ওরা মানুষকে ক্রিমিনাল বানাতে চাইছে। কিন্তু মানুষ জানে শান্তনু ঠাকুর কি, মানুষ জানে শান্তনু ঠাকুরের চরিত্র। কেস দিয়ে তাকে ক্রিমিনাল প্রমাণ করানো যায় না। আর কারা কেসটা দিয়েছে সেটা একবার ইনভেস্টিগেশন করুন আপনারা। কেসটা কারা দিয়েছে, কাদের বিরুদ্ধে কারা দিয়েছে, কেসটা কি কারণে কেস হয়েছে একবার দেখবেন না? বললো আর আপনারা শুনলেন। এবার আপনারা উল্টে প্রশ্ন করুন, কারা কারা কেস দিয়েছে ওদের কাছে জিজ্ঞেস করুন কেসটা অ্যাকচুয়ালি কাদের, কি কারণে কেস দিয়েছে জিজ্ঞেস করুন। এই সমস্ত নাটক পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। শাহজাহানের মতো দুষ্কৃতীকে শেল্টার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কপাল কেটে নিয়ে বসে রয়েছে। ওই নাটকে মানুষ ভুলবে না। মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জেতাবেই, এটাই হচ্ছে মানুষের আখরি রায়। হুগলিতে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, এবার তিনি নিশানা তৃণমূলের। ঠিক কি হয়েছে আপনাদের জানাবো, দেখাবো। যেটা জানা যাচ্ছে যে বিজেপি সাংসদরা নির্বাচিত হয়, তারপর আবার উধাও হয়ে যায়, ভোটের সময় ফের উদয় হন তারা। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এর আগে একটি পোস্ট সম্পর্কে আপনাদের জানালাম, যেখানে তৃণমূলের নিশানায় মোদী পরিবার, যেখানে প্রার্থীদের সম্পর্কে তাদের অপরাধের রেকর্ড দিয়েছে তৃণমূল। এবার তৃণমূলের নিশানায় লকেট চট্টোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, লকেট চট্টোপাধ্যায়কে নিশানা করে ঠিক কি কি বলা হয়েছে পোস্টে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, সেখানে লকেট চট্টোপাধ্যায় যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে তিনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন, তার বিরুদ্ধে প্রায় 56টি ক্রিমিনাল কেসের রেকর্ড আছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করছেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যদিও লকেট চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে জানিয়েছে যে ভারতীয় জনতা পার্টি করতে গেলে এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে হয়। শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে তাদের ভুয়ো মামলা দেওয়া হয়। সেই জায়গাতেই এইগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে যে 56টি অভিযোগ রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি অতি গুরুতর অভিযোগও রয়েছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে যে মোদীর পরিবার বলতে প্রধানমন্ত্রীর পরিবার এইরকম যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে তাদেরকেই প্রার্থী করা হচ্ছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এই লকেটের ভিডিও পোস্ট তৃণমূলের, দেখতে পাচ্ছেন ভিডিওতে লকেটকে ঘিরে ক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। করোনার সময় কোথায় ছিলেন? আমরা যখন না খেয়ে মরছিলাম আসেননি তো? লকেট তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি এসেছিলেন। তর্ক শুরু হতেই ভারত মাতা কি জয় ধ্বনি তোলে বিজেপি কর্মীরা। মিল বন্ধ ছিল, তখন তা কেউ আসেনি। কোভিড বিতে গেল, আপনারা কোথায় ছিলেন? আমাদের কোভিডও দেখ, আমাদের জানিয়েছে তো। কেন কোভিডে দিদি আপনি জানলেন নাকি সব জায়গায় লকডাউন আছে, মানুষের না খেয়ে মরছিল? কোনোদিন তো আমরা দেখিনি দিদি, ছিলাম না কোভিডের সময়। কোনোদিন আমরা দেখিনি সময় জানি রাখি, এ বিষয়ে লকেট চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত।
আর এখন সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সিএএ নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রের হলফনামা তলব শীর্ষ আদালতের। সিএএ রুলে স্থগিতাদেশ আর্জিতে একাধিক মামলা হয় এবং সিএএতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো নিউজরুম থেকে। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এক্ষেত্রে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইবো। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে শীর্ষ আদালত নির্বাচন প্রক্রিয়া চলবার সময়ই সিএএ নিয়ে শুনানি জারি রাখলো। এমনটা হতেই পারতো যে অনেক দূরবর্তী একটি ডেট দিলেন সুপ্রিম কোর্ট যাতে করে নির্বাচনী প্রক্রিয়া পার হয়ে যায়, কিন্তু সে রাস্তায় না গিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলে এটাও বলেছে যে 9 এপ্রিল সিএএ নিয়ে পরবর্তী শুনানি হবে। আমরা জানি যে 19 এপ্রিল দেশে প্রথম দফার ভোট, অর্থাৎ 19 এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে। সুতরাং 9 এপ্রিল বা তার আশেপাশের সময়টা হচ্ছে প্রচার ইত্যাদির তুঙ্গ অবস্থা। সেই অবস্থায় 9 এপ্রিল পরবর্তী শুনানির ডেট ঠিক করা হয়েছে এবং তার মধ্যে কেন্দ্রীয় সরকারকে হলফনামা জমা দিতে বলেছে। আমরা জানি যে এই কদিন আগে যখন সিএএর নিয়ম বিধি প্রকাশ করে কেন্দ্র সরকার, তারপরে প্রচুর মামলা হয়। তার মধ্যে একটি মামলা ডিওয়াইএফআই বলে সংগঠন তারা করেছে, কিছু মামলা করেছে আসামের কিছু বিরোধী দল, কিছু মামলা অন্যান্যরা করেছে এবং কিছু ব্যক্তিবিশেষও মামলা করেছে। সেই মামলাগুলো একসঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টে এই নির্দেশ চলছিল। এখন আমরা যেটা খবরে দেখাচ্ছি সেটা ঠিকই যে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দিল না, কিন্তু সুপ্রিম কোর্টে যে আজকে হিয়ারিং হয়েছে তার মধ্যে আরও গভীরভাবে ঢুকলে দেখা যায় স্থগিতাদেশ না দিলেও কেন্দ্রকে কিন্তু সতর্ক বার্তা দিয়েছে। ইন্দিরা জয়সিং অন্যতম আইনজীবী যখন বলেন যে এই মামলার নিষ্পত্তি পর্যন্ত যেন এই আইন বলে কাউকে নাগরিকত্ব না দেওয়া হয় সেই নির্দেশ জারি করুক সুপ্রিম কোর্ট, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে এখনও এর ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যে ব্যবস্থাগুলো দরকার হয় নাগরিকত্ব দেওয়ার, সেই ব্যবস্থা তৈরি হয়নি, সুতরাং অত তাড়াতাড়ি নিশ্চয়ই তারা করবে না। তখন ইন্দিরা জয়সিং আবার বলেন যে কিন্তু যদি করে দেয়, কেননা এখন সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। তার উত্তরে তখন প্রধান বিচারপতি বলেন সেরকম হলে আমরা তো এখানে আছি। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে সতর্কবার্তাও রয়েছে যে এই মামলা চলাকালীন হঠাৎ করে যেন নাগরিকত্ব দিয়ে দেওয়া না হয়। সুতরাং সিএএ নিয়ে সারা দেশে যে বিভিন্ন আপত্তি উঠেছিল। আশিস দা, আমরা এই প্রসঙ্গে ফিরবো আপনার কাছে। আপনাকে একটু বিরত করে এই মুহূর্তে জানিয়ে রাখি আমাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছে। শ্রমিক বাবু, সিএতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ, এই নির্দেশকে কিভাবে দেখছেন? শীর্ষ আদালতের নির্দেশ, শীর্ষ আদালতের অবজারভেশন স্বাগত জানাচ্ছি তাকে। সিএ আইন মেনেই করা হয়েছে। সিএ নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেওয়ার নয়। সিএ হবে, যে যত বিরোধিতা করার চেষ্টা করুক, বিভ্রান্তি যত তৈরি করার চেষ্টা করুক, সিএ কার্যকরী হবেই। আজকে স্থগিতাদেশ না দিয়ে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিল যে এই আইনের বৈধতা আছে। কেন্দ্র ঠিক সময় হলফনামা দিয়ে তার অবস্থান ব্যক্ত করবে। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আশিস দা, যেমনটা বলছিলেন আপনি, সেই জন্যে আমরা যেটা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গার থেকে এই সিএএর বিরোধিতা এসেছে এবং আজকে কোর্টে যে সওয়াল জবাব হয় তার মধ্যে বাংলা ছাড়াও আসামের পরিস্থিতি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সওয়াল জবাব হয়েছে। আমরা দেখেছি আসামে যখন এনআরসি প্রক্রিয়া চলেছিল তখন প্রায় 19 লক্ষ মানুষকে এনআরসির আওতাভুক্ত করা যায়নি।
এখন সওয়াল জবাবে বলা হয়েছে যে যদি এই 19 লক্ষর মধ্যে মুসলমানদের বাদ দিয়ে কেবলমাত্র অন্য ধর্মাবলম্বী মানুষদের সিএএ প্রয়োগ করে নাগরিকত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে মুসলমানদের বঞ্চিত করা হবে। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে শুধুমাত্র ধর্মের কারণে এই বঞ্চনা কিভাবে চলতে পারে? এই সমস্ত আলোচনার ভিত্তিতে সুপ্রিম কোর্ট আগ্রহ প্রকাশ করেছে এই মামলাটি শুনানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং 9 এপ্রিল পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে। আমরা এটাও দেখলাম যে কেন্দ্র 4 সপ্তাহ সময় চাইলেও সেটা কাটছাট করে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দেবার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি গোটা বিষয়টা আমাদের কাছে খুব স্পষ্ট করে তুলে ধরলেন। জানিয়ে রাখি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রয়েছে। সিএতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেবার নির্দেশ। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, সিএতে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট, 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ, এই নির্দেশকে কিভাবে দেখছেন? একটা আইন, বিতর্কিত আইন, ত্রুটিপূর্ণ আইনকে নিয়ে এসে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজনের রেখা সৃষ্টি করা হচ্ছে। তাতে আদালত বলেছে স্থগিতাদেশ দেননি, কিন্তু আদালত বলেছেন হলফনামা দিয়ে 3 সপ্তাহের মধ্যে কাগজ জমা দিতে। আমরা তো বারবার বলছি আইনটা শুধুমাত্র ধর্মীয় কারণে মানুষকে বিভাজনের মধ্য দিয়ে এই আইনের কেন্দ্রীয় সরকার তার উদ্দেশ্য প্রমাণ করে তারা শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষের জন্য এই আইনটা প্রয়োগ করতে চাইছে, যেটা বাস্তব নয় এবং ভারতবর্ষের সংবিধান এটাকে মান্যতা দেয় না। ফলে এই ভোটের আগে শুধুমাত্র ধর্মীয় বিভাজনের উদ্দেশ্যে এই আইনটাকে আনা হয়েছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়ের সঙ্গে। আর এবার যে খবরে নজর রাখবো, কমিশনকে তোপ তৃণমূলের। নির্বাচিত রাজ্য সরকারগুলির অফিসারদের বদলি করা হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান ধ্বংস করার ছক বিজেপির। মানুষকে কি ভয় পাচ্ছে বিজেপি, এই প্রশ্নই করেছে তৃণমূল। সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট হোক, কমিশনকে তোপ দেখে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। জানিয়ে রাখি কমিশনকে তোপ তৃণমূলের ডেরেক ওব্রায়েন, তিনি কমিশনকে তোপ দেখে পোস্ট করেছেন। নির্বাচিত রাজ্য সরকারগুলির অফিসারদের বদলি করা হচ্ছে। নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান ধ্বংস করার ছক বিজেপির। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো, জাতীয় নির্বাচন কমিশন দায়িত্ব নেবার পর থেকেই, অর্থাৎ নির্বাচনী আদর্শ বিধি চালু হওয়ার পর থেকেই 6 জন স্বরাষ্ট্র সচিব এবং 1 জন ডিজিপিকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে রাজ্য পুলিশের ডিজি রয়েছেন, অর্থাৎ রাজীব কুমার পশ্চিমবঙ্গে যে ডিজি রয়েছেন তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে এবং এক্স স্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলেছেন যে সুপ্রিম কোর্টের নজরদারি ছাড়া নির্বাচন সম্ভব নয়। যেভাবে এই স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেভাবে কলুষিত করছে এবং যেভাবে তাদের পরিচালনা করার চেষ্টা করছেন, তাতে কিন্তু ভারতের গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নির্বাচিত যে সরকার রয়েছে সেই সরকারকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাদের সচিব থেকে শুরু করে তাদের পদাধিকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন। অবিলম্বে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নির্বাচন হোক, না হলে কিন্তু এদেশের নির্বাচন কখনোই সফলভাবে করা সম্ভব নয়। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আর এবার আপনাদের শোনাবো এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া তৃণমূলের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে কে কি বলেছেন, পরপর শোনাবো। देखिए, जो डेरेक ओब्रायन और टीएमसी के जो लीडर्स है वो आप कॉन्स्टिट्यूशन को नया बनाएंगे। हम एक काम करते हैं, ममता बनर्जी को ही नया कॉन्स्टिट्यूशन लिखने के लिए दे देते हैं, उनके मर्जी से जो लिखेंगे वही होगा। ईसीआई है, ईसीआई जो काम करता है वो एक संवैधानिक संस्था है, तो उनको अधिकार दिया है संविधान के द्वारा कि इलेक्शन हो कराए। हाँ, स्टेट इलेक्शन की तरह तो ईसीआई सेंट्रल इलेक्शन कमीशन तो नहीं चलाएगी कि ममता बनर्जी जो बोलेगी वही करेगी, ये तो नहीं हो सकती। সারা সংবিধানকে প্রত্যেক মুহূর্তে অবমাননা করছে
এবং যারা আগামী দিনে ক্ষমতায় এলে সম্ভবত সংবিধানটাকেই বদলে দেবে, তাদের কাছে সংবিধানের কোনো গুরুত্ব নেই, তাই তারা এই ধরনের কথা বলতে পারে। সমস্ত কেন্দ্রীয় সংস্থা যেগুলো সশস্ত্র সংস্থা, সেগুলো রাজনীতিকরণ ভারতীয় জনতা পার্টি যেভাবে করেছে, এবং সর্বশেষ ছিল নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাটা দেশের গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি, সেই নিরপেক্ষতাটা চলে গিয়ে আজকে হিজ মাস্টার্স ভয়েস হয়ে গেছে। স্বাধীনতার পর থেকে কোনোদিন দেখা যায়নি যে আইন প্রণয়ন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বদলে দিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইলেকশন। সুতরাং এটা ইলেকশন কমিশন এখন হিজ মাস্টার্স ভয়েসের মতো কাজ করছে, তাই তাদের প্রতি দেশের মানুষের আর আস্থা নেই। এবং যেভাবে নির্বাচিত সরকারের আধিকারিকদের তারা বদলে দিচ্ছে নিয়ম না মেনে, যেভাবে বাংলার ডিজিকে বদলে দেওয়া হলো, নির্বাচন কমিশনার নিজেই বলেছিলেন যাদের 3 বছর হয়েছে সেদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডিজির ক্ষেত্রে এটা মোটেই প্রযোজ্য ছিল না। তা সত্ত্বেও এটা করা হয়েছে। সুতরাং এটা প্রমাণ করে যে নির্বাচন কমিশনার নিরপেক্ষ নেই, তাই আমরা সুপ্রিম কোর্ট মনিটর ইলেকশন চাইছি। প্রথম দফার ভোটে 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর প্রথম দফায় 3টি লোকসভা আসনে ভোট রয়েছে। জানিয়ে রাখি, এই 3টি আসনের জন্য আজই আসছে 3 জন পর্যবেক্ষক। প্রথম দফায় যেটা জানা যাচ্ছে যে প্রথম দফার ভোটে 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর প্রথম দফায় 3টি লোকসভা আসনে ভোট রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে প্রথম দফার ভোটে 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রথম দফায় 3টি লোকসভা আসনে ভোট। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের কাছে আরো বিস্তারিত তথ্য জানবো। কি খবর রয়েছে দীপ্তিমান? দেখো, যেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে 235 কোম্পানি কিন্তু আনা হচ্ছে প্রথম দফার ভোটের জন্য। এবং এই যে 3টে যে ভোট রয়েছে, কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। এবার জানিয়ে রাখি, প্রথম দফায় আধা সেনা মোতায়েনের রূপরেখা চূড়ান্ত, প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে চায় কমিশন। এই 3টি আসনের জন্য আজই আসছে 3 পর্যবেক্ষক। আজ উত্তরবঙ্গেও 3 জন হিসেব পর্যবেক্ষক প্রার্থীদের মনোনয়নে আয় ব্যয় নথি খতিয়ে দেখবেন তারা। বুধবার থেকে শুরু প্রথম দফার মনোনয়নপত্র জমার প্রক্রিয়া। এই যে 3 পর্যবেক্ষক, এরা হলেন সঞ্জয় কুমার, মদন মোহন মিনা, দুর্গেশ যাদব। আজ উত্তরবঙ্গে 3 জন হিসেব পর্যবেক্ষক প্রার্থীদের মনোনয়নে আয় ব্যয় নথি খতিয়ে দেখবেন তারা। বুধবার থেকে শুক্রবার প্রথম দফার মনোনয়নপত্র জমার প্রক্রিয়া বুধবার থেকে শুরু। 3 জন পর্যবেক্ষক সঞ্জয় কুমার, মদন মোহন মিনা, দুর্গেশ যাদব। জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, দেখো, প্রথম দফায় যে 3টি আসনে রাজ্যে নির্বাচন, লোকসভা নির্বাচন, তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই 3টি আসনেরই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ তার 24 ঘন্টা আগে আজই এই 3টি আসনের জন্য 3 জন আয় ব্যয় পর্যবেক্ষক তারা এ রাজ্যে এসেছেন, এবং তাদের মূল কাজ হবে যে আগামীকাল থেকে যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তাতে রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেবেন, এবং সেই সঙ্গে তাদের সম্পত্তির যে খতিয়ান সেটা কিন্তু তারা দাখিল করবেন। সেই জায়গায় তাদের ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত যে সমস্ত তথ্য জমা পড়বে, সেই সংক্রান্ত তথ্যে কোনো রকম অসঙ্গতি রয়েছে কিনা তা যাচাই করা বা খতিয়ে দেখার ক্ষেত্রে কিন্তু আয় ব্যয় পর্যবেক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই বিষয়টি তারা যেরকম দেখবে, তার পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে এই 3টি লোকসভা কেন্দ্রে সেখানে কোনো রকম ভাবে আর্থিক অসঙ্গতি হচ্ছে কিনা সেই বিষয়টিও কিন্তু নজরদারি চালাবেন এই 3 পর্যবেক্ষক। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। সময় একটা বিরতির পর থাকছে খবর, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। গার্ডেন রিচের খবরে নজর রাখবো। আপনাদের জানিয়ে রাখি যে ধৃত প্রমোটার, তার 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গার্ডেন রিচ বহুতল বিপর্যয়, ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম, তার পুলিশ হেফাজত 14 দিনের পুলিশ হেফাজত, নির্দেশ আলিপুর আদালতের। আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে?
দেখো একেবারেই আজ কিন্তু যে ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম তাকে কিন্তু আলিপুর আদালতে তোলা হয়। পুলিশের তরফ থেকে তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হলে ইতিমধ্যেই আলিপুর আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে ধৃত প্রমোটারকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ এবং এই বেআইনি যে নির্মাণ গতকালই মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং কলকাতা পুলিশের তরফেও কিন্তু তৎপর হওয়া হয়েছে এবং আজ এই প্রমোটারকে 14 দিনের পুলিশি হেফাজতে পেয়েছে আলিপুর আদালত তরফে থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। শুভ্রজিৎ, আদালতে ঠিক কি হয়? দেখ একেবারেই আজ আদালতে যখন তাকে পেশ করা হয় সেই সওয়াল জবাব চলাকালীন পুলিশের তরফে কিন্তু সরকারি আইনজীবীর তরফে জানানো হয় যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই কারণেই কিন্তু তাকে হেফাজতে চেয়েছে পুলিশ এবং সেই মতোই কিন্তু 14 দিনের অর্থাৎ ফুল টার্ম যে পিসি সেই পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। জানিয়ে রাখি, গার্ডেন রিচ বহুতল বিপর্যয়, ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের পুলিশ হেফাজত 14 দিনের নির্দেশ আলিপুর আদালতের। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়, ধৃত প্রমোটার, তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারে একেবারে ছয়লাভ। প্রত্যেকটি দল তাদের মতো করে তাদের প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আরামবাগের ছবি দেখাবো, সেখানে তৃণমূলের ব্যঙ্গচিত্রে ভরে গেছে দেওয়াল। দেখুন। শিয়রে লোকসভা ভোট, প্রচারে সব রাজনৈতিক দল। আর প্রচারের ময়দানে বিশেষ নজর কেড়েছে ব্যঙ্গচিত্র। ব্যঙ্গচিত্রে শাসক বিরোধী প্রার্থীদের কটাক্ষ ফুটে উঠেছে। কুমিরের পেটে দেশের সম্পত্তি, এমন ব্যঙ্গচিত্র এঁকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ। সব খেলে নরেন। আবার কোথাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কটাক্ষ। আবার কোথাও অধিকারী পরিবারকে ছড়ার মাধ্যমে কটাক্ষ। এমন একাধিক কার্টুন ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে একদিকে কেন্দ্র সরকার ও বিজেপিকে আক্রমণ, অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে দেওয়াল ভরে উঠেছে। যেখানে একদিকে যেমন স্থান পেয়েছে দেশে মূল্যবৃদ্ধির মতো ইস্যু, তেমনি আবার দেখা গিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প। মিতালি বাগের সমর্থনে চন্দ্রকোনার মহেশপুরে নজর কাড়া দেওয়াল লিখন তৃণমূল কংগ্রেসের। ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের উপপ্রধান তথা মহেশপুরের তৃণমূল নেতা মনজুর মোল্লার দাবি, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের জয় নিয়ে আশাবাদী তারা। আমরা কার্টুনের মাধ্যমে দেখাতে চেয়েছি বিজেপি সরকারের যে দুর্নীতি, বিজেপি সরকারের যে কুকর্ম, সেইটা আমরা একটার পর একটা কার্টুন আমরা দেখাতে চেয়েছি। ভোটের ফায়দার জন্য 300 টাকা বাড়াচ্ছে, হয়তো 50 টাকা কমাচ্ছে, সে এটা গেলেও বিজেপি রাজনীতি করছে। এই দলটাই তো ব্যঙ্গচিত্রে পরিণত হয়েছে। এরা নিজেরাই কার্টুন, তাই কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে। রাজ্যের মানুষ এদিকে আর খাচ্ছে না, লোকসভাতে এদের প্রচার করার লোক পাওয়া যাচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই পিছনে লাগার জন্য কয়েকটা মাইনরিটি এরিয়াতে কেন্দ্র সরকার এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্টজনের বিরুদ্ধেও তারা কুৎসা রটাচ্ছে। এতে কোনো লাভ হবে না। কুকথার রাজনীতি থেকে ব্যঙ্গচিত্র, এসবই ভোটের অনুষঙ্গ। এবার শেষ হাসি কে হাসে অপেক্ষায় সাধারণ মানুষ। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। 4টের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।